এই যেটা আমার এখন ফুল লুকস। আমি এখন এরকম সেজে টেজে নিয়েছি, এখন যাচ্ছি। দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে আছি ঠিকই, কিন্তু উৎসবের আনন্দ কি আর সীমানা মেনে চলে? ক্যালেন্ডারের পাতা উল্টে যখন বৈশাখ মাস আসে, তখন বিদেশের এই ব্যস্ত শহরটাও যেন হঠাৎ করে চেনা বাংলার গন্ধে ভরে ওঠে। শুভ নববর্ষ। নমস্কার, আমি সুবর্ণা। আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকুন। বিদেশে অর্থাৎ আমেরিকায় কেমন করে নববর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন পুরো ব্লগটা শেষ অবধি। আর যারা নতুন দর্শক আছেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। আজ আমি খুবই এক্সাইটেড, কারণ আজ আমাদের এখানে নববর্ষের কালচারাল প্রোগ্রাম, তার সাথে খাওয়া দাওয়া আরও অনেক কিছু হতে চলেছে। আমিও প্রথম বছর এবছরে আর কি নববর্ষ অনুষ্ঠানে পার্টিসিপেট করছি। এখানে আগে থেকেই হয়। আর আমি আজকে ডান্স পারফর্ম করব, সাথে থাকছে প্রচুর আড্ডা আর খাওয়া দাওয়া। চলুন আমার সাথে আজকের দিনটা আপনারা উপভোগ করুন। এই জন্য আমি সকাল সকাল সাজতে বসে গেছি। তাও দেরি হয়ে গেছিল, ওই টাইমের মধ্যে কভার করতে পারিনি, একটু দেরি হয়ে গেছিল। আসলে বুঝতেই পারছেন, মেয়েদের সাজ মানে একটা কি বলবো, একটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। তাড়াতাড়ি মানে টাইমের মধ্যে কমপ্লিট করা মেয়েদের সাজটা। তো আমি এখানে মেকআপ করছিলাম, তারপরে লাইনার, চোখটা এঁকে নিলাম লাইনার দিয়ে। যদিও নাচের জন্য আরও বড় বড় করে চোখ আঁকতে হয়, বাট আমি এখানে তো মানে কি বলবো, এখানে একটা সবাই মিলে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, সবার সাথে দেখা হবে, কথা হবে। আমি তো শুধু ওখানে নাচটা করার জন্য যাচ্ছি না, আরও সবাই থাকবে সেজে গুজে। তো তাদের মাঝখানে আমি যদি একদমই পুরো নাচের মতন সাজি, তাহলে একটা কেমন অড দেখতে লাগে। সেজন্য আমি একটু হালকার ওপরেই মেকআপটা করার চেষ্টা করি। আর তাছাড়া চোখটা বেশি বড় করে আমি আঁকতে ঠিকঠাকভাবে পারিও না, ওই যতটুকু পারি। এখানে আমি চেষ্টা করছিলাম যে কিভাবে চুল বাঁধলে বা চুল খোলা রাখলে বা ফুলটা কিভাবে আটকালে আমাকে দেখতে ভালো লাগবে, সেটা নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম এদিক ওদিক করে। আর ঘড়ির কাঁটায় টাইম এগিয়ে যাচ্ছে, অনেক কিছু মানে অনেক চাপের ব্যাপার। তারপরে সারাদিন মানে যখন বাড়িতে থাকতাম তখন কী হতো, খালি হাতে সাজতে বসে পড়তাম, মা খাবার রেডি করে মুখের সামনে এসে খাবার ধরতো। কিন্তু এখানে তো সমস্ত কাজটা আমাদের নিজেদেরকে করতে হয়, তারপরে আমরা নিজেদের জন্য টাইম পাই। এখানে তো হেল্প করার কেউ থাকে না, হাজব্যান্ড ওয়াইফ ছাড়া। তো আমি এখানে আগের দিন থেকে ভাত ডাল এগুলো করে রেখেছিলাম। আর যেহেতু শনিবার ছিল, সেজন্য একটা নিরামিষ তরকারি আমার হাজব্যান্ড করে দিয়েছিল আজকে। অনেকটাই হেল্প হয়েছিল তার জন্য। সেজন্য আমি মাঝখানে সাজতে সাজতে মাঝখানে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে এলাম। তারপরে আবার সাজতে বসে গেছি। এখানে চুলটা মোটামুটি একটু রেডি করেছি। এখানে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখের সাজটাই রাখার চেষ্টা করছি। তাই আমি এখানে সিঁদুর পরছিলাম এখন। চুলটা ডিসাইড করলাম যে খুলেই রাখবো। আমাদের অনুষ্ঠানটা ছিল দুপুর 2টো থেকে, আর আমি সাজতে বসেছিলাম মোটামুটি ওই 11টা, সাড়ে 11টা থেকে। তো তার মাঝে মানে কন্টিনিউ তো বসে সাজতে পারছি না, তার মাঝে টুকিটাকি কাজ তো থাকেই। তো সেই জন্য এখন সাজছিলাম, মোটামুটি রেডি। এখন আমি লিপটা ড্র করে লিপস্টিক পরে নিচ্ছি। আর চুলটাও মোটামুটি হয়ে গেছে, বাট ফুলগুলো কিভাবে আটকাবো সেটা নিয়েও একটা কনফিউশন। তারপরে শাড়ির বেশি অপশন নেই আমার কাছে এখানে। আমরা যখন এসছিলাম গুটি কয়েকই শাড়ি এনেছিলাম, 4 থেকে 5টা, যেটা ভুল হয়েছে, যেটা অনেকগুলো শাড়ি আনতে হতো। কারণ এখানে সব কিছু পাওয়া যায়, বাট শাড়িটা ঠিকঠাকভাবে অতটাও পাওয়া যায় না। একজন দুজন আছে যারা মানে সেল করে, সেগুলো আমার ঠিক জানা নেই এখন। এই যে আমি এখন শাড়ি পরে নিয়েছি, শাড়ি ব্লাউজ পরে নিয়েছি, এখন রেডি হয়ে গেছি, হাফ রেডি। এরপর জুয়েলারিগুলো পরে নিচ্ছি একে একে। একদিকে আমি জুয়েলারি পরছি, আমার অন্যদিকে টেনশন হচ্ছে, কারণ এখনো অনেক কিছু বাকি আছে। আলতা পরা বাকি আছে, হাতের জুয়েলারিগুলো পরতে হবে, চুল বাঁধতে হবে, তারপরে শাড়িটাকেও ঠিকঠাকভাবে ম্যানেজ করে জুয়েলারি পরতে হবে। তো অনেক কিছু ব্যাপার, একটা মাথা আমার ঘুরছে যে আমি শাঁখা পলা চুড়ি এগুলো পরবো কী করে হাতে, কারণ ওগুলো প্রচুর টাইট হয়ে গেছে।
আর তাছাড়া আমার হাতে এখন প্রচণ্ড যন্ত্রণা হয়, বেশি চাপ দিতে পারি না, তাই ওইগুলো যখন আমি হাতে পরবো তখন প্রচণ্ড যন্ত্রণা হবে, আমি এগুলো ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম। রাস্তায় হাঁটতে তো হাঁটতে যাই হোক, ফুল খুলে পড়ে গেছে এখান থেকে, এখন যাচ্ছি। দাদারা আসবে বলে এখানে ওয়েট করছে, দাঁড়িয়ে আছি। ভালো, আমি এত তাড়াহুড়ো করেছি যে কিচ্ছু টাইম পাইনি। এই ফুলটাতে এরকমভাবে থাকছে না, না কি যে করি, থাকছে না এইভাবে ফুলটা। দেখা যাক কি করি। অনুষ্ঠানটা শুরু হবে প্রায় 3টে থেকে, কিন্তু তার আগে ব্যাক স্টেজে আমার হাজব্যান্ডদেরকে বলেছে একটু হেল্প করে দিতে। আর দাদা যেহেতু অ্যাঙ্কারিং করবে, দিদি গান করবে, সেজন্য একটু তাড়াহুড়োই ছিল আমাদের। আর আমার পারফরমেন্সটা প্রথমের দিকেই ছিল, সেজন্য অন্তত কিছুক্ষণ আগে তো রিপোর্ট মানে ব্যাক স্টেজে ঢুকতেই হবে। তো যাই হোক, আমি এখানে পৌঁছে গেছি। এখানে আমার থালাটা সাজিয়েও নিয়েছি ফুল আর প্রদীপ দিয়ে। এবার কিছুক্ষণ পরে প্রোগ্রাম শুরু হবে, সেজন্য ওয়েট করছিলাম। এই যে এখন বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, এরপরে দিদির গান আছে। বাচ্চাদের প্রোগ্রামগুলো দেখতে খুব ভালো লাগছিল। আমি এগুলো ব্যাক স্টেজ থেকেই দিচ্ছিলাম। প্রথমত ক্যামেরাটা কে করে দেবে সেটা নিয়ে একটা টেনশনে ছিলাম, কারণ আমার হাজব্যান্ড ব্যাক স্টেজে হাজব্যান্ডকে বলেছিল যে ওই পর্দা সরানোর কাজ বা ব্যাক স্টেজে যা যা কাজ থাকে সেগুলো হেল্প করার জন্য। এই যে এখন দেখুন দিদি গান করছে। তো দিদির গান করার আগে আমি ফোনটা কোনো রকমে একজনকে বলেছি, দিয়ে এসেছিলাম স্টেজেতে যে আপনি আমার ভিডিওটা করে দেবেন, আমার আর আমার দিদির ভিডিওটা করে দিতে পারবেন, সেটা আমি জিজ্ঞেস করেছিলাম। তো উনি বলেছিলেন হ্যাঁ। তো যাই হোক, আমি একজন অচেনা ব্যক্তিকেই ফোনটা দিয়ে এসেছিলাম সাহস করে। আর এখানে তো সবই চেনাশোনা নিজেদের মধ্যে, তাই দিয়ে এসেছিলাম। এবার উনি ভিডিওটা করে দিয়েছেন, খুবই সুন্দর ভিডিওটা করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানিয়েছি ওনাকে। এটা ছিল আমার ডান্স পারফরমেন্স। আপনারা যদি এটা ফুল ভিডিও ওয়াচ করতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল সোনিয়া ডিকোর্সে যেতে হবে, কারণ এখানে আমি দিতে পারলাম না গানটা, কারণ এখানে কপিরাইট চলে আসবে। সো যদি দেখার ইচ্ছা হয় তাহলে যেতে পারেন। চ্যানেলের নামটা আমি মেনশন করে দিচ্ছি নিচে। আর এখানে যেহেতু আমার ঘাড়ে ব্যথা হচ্ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার মধ্যে ডান্সটা করেছি। আমি জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেও সবাই আমি যখন ডান্স করে বেরোলাম তখন অনেকেই আমাকে জড়িয়ে ধরে একদম আদর করছিল, মানে আমার খুব ভালো লেগেছে ওই মোমেন্টটা, যখন সবাই আমার প্রশংসা করছিল। আর নিজের প্রশংসা শুনতে তো একটু বেশিই ভালো লাগে। এটা হচ্ছে দাদা অ্যাঙ্কারিং করছিল। বিরিয়ানি, বিরিয়ানিটা শুনতে পেয়েছে? আর কিছু হ্যাঁ, বিরিয়ানিটা শুনতে পাইনি। বিরিয়ানি, বিরিয়ানি কারো কোনো স্পেশাল স্মৃতি? লন্ডনে গেছিলাম গার্লফ্রেন্ড নিয়ে, কিন্তু প্রচন্ড মশা কামড়াচ্ছিল, গার্লফ্রেন্ড ছুটে পালিয়ে গেল। সো হোয়াট, বৌদিও ছিল তো। এই বাবা। কেউ কিছু শেয়ার করতে চায় কলকাতা সম্বন্ধে? এরপর মাঝে কিছুক্ষণের ব্রেক ছিল, তখন আমরা গেলাম, ব্রেড পোলাও হয়েছিল, মানে পাউরুটি দিয়ে আর সবজি দিয়ে একটা পোলাও। এটা আমি প্রথম খেলাম, এটা আমি কখনো বানিয়ে খাইনি বাড়িতে, বা এর আগে কখনো কোথাও খাইনি, এখানেই প্রথম খেলাম এটা। সো এখন এটা থেকে ভাবলাম যে বাড়িতে তো বানানোই যেতে পারে। ওই যে দেখো সাদা শার্ট পরে, ওটা আমার হাজব্যান্ড ওখানে কাজ করছিল, ও হেল্প করে দিচ্ছিল। আর এখানে একজন বাঙালি, মানে বাংলা ভাষায় আমেরিকান মহিলা ছিল, যিনি অ্যাঙ্কারিং করছিলেন। বিদেশিদের মুখে বাংলা ভাষা শুনতে খুব ভালো লাগে। স্বপন মণ্ডলকে কিছু নৃত্য, চৈত্রার ছন্দ। আসুন একটু জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই ওদেরকে। এরপরেও অনেক কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, তার মাঝেই আমরা একবার বাইরে ঘুরতে গেছিলাম। এখানে 2-3টে স্টল বসেছিল, যেখানে জুয়েলারি, শাড়ি, ব্লাউজ বিক্রি হচ্ছিল। দিদিরা অনেকেই কিনেছে, দেবযানী দিয়েও কিনেছে, কর্নেলিয়া দিয়েও কিনেছে, আমি কিছু কিনিনি এখানে। তো যাই হোক, এরপরে আবার ফিরে এলাম কালচারাল প্রোগ্রামে। এখানে একজন গান করছিলেন, আরও কিছু প্রোগ্রাম দেখে নিয়ে চলুন। নতুন স্লোগান হয়েছে জানেন, এক মুহূর্তে রোজগার সুখী সংসার সিন্ডিকেট করলে। এরপরে কুইজ অনুষ্ঠান হচ্ছিল, যেখানে আমার হাজব্যান্ড পার্টিসিপেট করেছে। এই যে ডান দিকে প্রথম রোয়ে 2 নম্বর
যে বসে রয়েছে। এখন সমস্ত কালচারাল প্রোগ্রাম হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। চলো যাওয়া যাক, এখন স্টলে সমস্ত কেনাকাটা কি হচ্ছে। এরপরে আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে এই সিস্টেমটা খুব ভালো যে সবাই লাইন মেনটেন করে, কেউ মানে হুটোপাটি করে না। তো এইখানে কী কী খাবার মেনু আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন অনেক লোকজনই হয়েছিল, মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। তো সবাই মিলে বাংলা ভাষায় কথা বলছিল, যেটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবার মেন কোর্সে চলে আসি। এটা এখন রাতের আমরা ডিনার খাবো। এখানে ভাত, তারপরে খিচুড়ি, আর বাকি আমি এখন প্লেটে দেখাচ্ছি, ওখানে ক্যামেরা করা সম্ভব হচ্ছিল না, মানে ফোনটা পড়ে যেত হাত থেকে। এখানে রয়েছে মাটন, তারপরে রয়েছে আলু পোস্ত, তারপরে রয়েছে মাছের কালিয়া, কুমড়ো ভাজা, আর ছিল চাটনি আর তার সাথে ছিল আম দই, আর লাস্টে সন্দেশ ছিল, ওটা দেখানো হয়নি। তারপরে পানও ছিল, হ্যাঁ পানও ছিল। তো অনেক ভালো লেগেছে আমার আজকে এখানে এসে, খুব ভালো লেগেছিল। আর মেনুটাও খুব ভালো ছিল, একদম পেট ভর্তি হয়ে গেছিলো। লাস্টের আম দইটাও কিন্তু দারুণ ছিল, ওটা তো আমি আর খুলে দেখাইনি আপনাদের। তখন খেতে বসে পড়েছিলাম। এরপর আমরা বাড়ি ফিরলাম দাদাদের সাথে। এরপর বাড়ি ফিরে আবার ও মাই গড, এই ঘরটা যা করে গেছি আমি সাজার জন্য, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এগুলো পরিষ্কার করতে হবে ভেবেই আমার মাথায় বাজ পড়ে যাচ্ছিল। তার সাথে নিজেকেও পরিষ্কার করতে হবে, মানে মেকআপ মুছতে হবে, এই লাইনার আর কাজল মুছতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আর সারাদিন বসে থেকে বা দাঁড়িয়ে থেকে আমার পিঠে খুব যন্ত্রণা হচ্ছিল। আমার মাঝে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমি বেশিক্ষণ আর পিঠ নিয়ে বসে থাকতে পারি না, প্রচণ্ড যন্ত্রণা হয় আমার পিঠে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে। টাটা।